এই ভিডিওটিতে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার্স অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ সিবালি লিমিটেড অ্যাজ অন 31st December 2019। সিবালি লিমিটেডের 31 ডিসেম্বর 2019 সালের দ্রুতপত্র নিচে দেওয়া আছে। লাইবিলিটিস টাকা রয়েছে, অ্যাসেটস টাকা রয়েছে। 8% প্রেফারেন্স শেয়ার রয়েছে 2,50,000 টাকা, অর্ডিনারি শেয়ার্স রয়েছে 5 লক্ষ, জেনারেল রিজার্ভ 4 লক্ষ টাকা, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 1 লক্ষ, ক্রেডিটর্স রয়েছে 1 লক্ষ টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্যালেন্স ফ্রম লাস্ট ইয়ার, গত বছরের ব্যালেন্স আছে 10,000। প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার, চলতি বছরের প্রফিট রয়েছে 3 লক্ষ টাকা। যোগ করে 3,10,000, টোটাল যোগ করে আসলো 16,60,000 টাকা। এরপরে অ্যাসেট রয়েছে, গুডউইল রয়েছে 2 লক্ষ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রয়েছে 1 লক্ষ টাকা, মেশিনারি অ্যাট কস্ট 7 লক্ষ টাকা, ইনভেন্টরি রয়েছে 3 লক্ষ, ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে আইডল ক্যাশ 1 লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক রয়েছে 1,50,000, প্রিলিমিনারি এক্সপেন্স রয়েছে 10,000 টাকা, ডেপ্টর্সের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, টোটাল যোগ করে আসে 16,60,000 টাকা। এরপর নিচে আর কিছু তথ্য দেওয়া আছে। দি সেলেবল ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টাকা 2,50,000। জমি এবং দালানের বিক্রয়যোগ্য মূল্য হচ্ছে 2,50,000। হ্যান্ড দ্যাট অফ মেশিনারিজ টাকা 6 লাখ এবং মেশিনারি হচ্ছে 6 লক্ষ টাকা। মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ টাকা 4 লাখ অ্যান্ড টাকা 2 লাখ রেসপেক্টিভলি। মজুত পণ্য এবং বিনিয়োগের বাজার মূল্য যথাক্রমে 4 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। ডেপ্টর্স আর বেড টু এক্সটেন্ট অফ 5%, দেনাদারের 5% অনাদারযোগ্য হিসেবে ধরতে হবে। ইনকাম রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট ইজ টাকা 10,000, ইনভেস্টমেন্ট হিসেবে থেকে বা বিনিয়োগ কত আয় হয়েছে 10,000 টাকা। প্রফিটস অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 years হ্যাভ শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000 অ্যানুয়ালি। এই কোম্পানির বিগত 3 বছরের মুনাফা বার্ষিক 50% করে বৃদ্ধি করে দেখানো হয়েছে, 50% বাড়ছে বলে দেখানো হয়েছে, বৃদ্ধি দেখানো হয়েছে। দি রেট অফ রিটার্ন অফ কোম্পানিজ ডুইং সিমিলার বিজনেস ইজ অ্যারাউন্ড 60%। এই ধরনের ব্যবসা করে এরকম প্রতিষ্ঠানের আয় হচ্ছে 16%। ভ্যালু দ্য গুডউইল অফ দ্য কোম্পানি, এই কোম্পানির সুনামের মূল্যায়ন করতে হবে। আমাদের সুনামের মূল্য বের করতে গেলে কতগুলো স্টেপ করে যেতে হয়। আমরা প্রথমে স্টেপ 1 করেছি। আমাদের স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। 1 নম্বর স্টেপে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে আমরা প্রথমে লিখেছি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। আমাদের যে অ্যাসেটগুলো রয়েছে এই অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালুগুলো আমরা লিখব। আমরা এখানে অতিরিক্ত তথ্যের মধ্যে দেওয়া আছে দ্য সেলেবল ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ 2,50,000। আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংগুলো 2,50,000 টাকা বসালাম। অ্যান্ড দ্যাট অফ মেশিনারিজ টাকা 6 লাখ, মেশিনারির জন্য দেওয়া আছে 6 লক্ষ টাকা, তাই মেশিনারিগুলো 6 লক্ষ টাকা লিখলাম। এরপরে মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ টাকা 4 লাখ, তাহলে ইনভেন্টরি 4 লক্ষ টাকা দেওয়া আছে। এখানে যে ইনভেস্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আইডল ক্যাশ, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকলে সেটাকে আমাদের এখানে দেখাতে হয় না, তাই ইনভেস্টমেন্টকে আমরা দেখাই নাই। এরপর হচ্ছে ডেপ্টর আর ব্যাড টু এক্সটেন্ট অফ 5%, তাহলে আমাদের ডেপ্টর রয়েছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা থেকে 5% ব্যাট হিসেবে ধরতে হবে আমাদের পাওনা হিসেবে, তো আমরা 1 লক্ষ থেকে 5% অফ 1 লাখ বাদ দিলাম। তাহলে 1 লাখের 5% আসে 5,000 টাকা, 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা গেলে আসে 95,000 টাকা। এরপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক রয়েছে 1,50,000 টাকা, আমরা যোগ করলাম, যোগ করে টোটাল ফিবি অফ অ্যাসেট আসলো 14,95,000 টাকা। সেটা থেকে কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করা হলো। আমাদের কারেন্ট লাইবিলিটিসের মধ্যে 2টা কারেন্ট লাইবিলিটিস রয়েছে, একটা হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 1 লক্ষ টাকা, আরেকটা রয়েছে ক্রেডিটর্স, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স বলে 1 লক্ষ টাকা লিখলাম, ক্রেডিটর্স 1 লক্ষ টাকা লিখলাম, দুইটা যোগ করে 2 লক্ষ টাকা হয়। 14,95,000 টাকা থেকে 2 লক্ষ টাকা গেলে আর 12,95,000 টাকা আসে। এই 12,95,000 টাকা হচ্ছে আমাদের জন্য ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের স্টেপ 1-এ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার কথা ছিল, আমরা বের করেছি। আবার যাবো স্টেপ 2-তে। আমরা স্টেপ 2-তে বের করেছি ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। স্টেপ 2-তে এসে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বের করেছি। অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বের করতে গেলে আমরা সর্বপ্রথম কারেন্ট ইয়ার প্রফিট দিয়ে শুরু করেছি। আমাদের প্রশ্নেই ব্ল্যাঙ্ক শিটে প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার বলে 3 লক্ষ টাকা দেওয়া ছিল, আমরা কারেন্ট ইয়ার প্রফিট 3 লক্ষ টাকা দিয়ে স্টেপ 2 শুরু করেছি। এরপর লিখেছি ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট। আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে রয়েছে প্রথমে ব্যাড ডেট এক্সপেন্স 1 লক্ষ টাকা, 5% 5,000 টাকা ছিল। এরপরে ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, যেটা প্রশ্নে উল্লিখিত ছিল 10,000 টাকা। যদি প্রশ্নে 10,000 টাকা উল্লিখিত না থাকতো
তাহলে ইন্টারেস্ট উল্লিখিত না থাকলে আইডল ইনভেস্টমেন্টের উপর বা নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর 10% ইন্টারেস্ট ধরতে হতো। আমরা এর আগের অঙ্কে পার্ট 2-তে যে অঙ্কটা সমাধান করেছিলাম সেই অঙ্কে আমরা আইডল ইনভেস্টমেন্টের উপর 10% ইন্টারেস্ট ধরেছিলাম, তখন টোটাল ইন্টারেস্টের টাকা দেওয়া ছিল না। এই অঙ্কে ইন্টারেস্ট 10,000 টাকা দেওয়া আছে ইনভেস্টমেন্টের উপর বা ইনকাম দেওয়া আছে, তাই আর 10% ধরার দরকার নাই। আমরা ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বলে 10,000 টাকা ধরলাম, সেটা নেগেটিভ ফিগার। এরপরে ডেপ্রিসিয়েশন হিসাব করেছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের উপর আমরা 2% ডেপ্রিসিয়েশন ধরেছি। এরপরে মেশিনারির উপর 10% ডেপ্রিসিয়েশন ধরেছি। আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা 2% হচ্ছে 2,000 টাকা। মেশিনারি 7 লক্ষ টাকা, সেটার উপর 10% হচ্ছে 70,000 টাকা। আমরা সেটা সেলেবল ভ্যালুর উপর ধরে নেই, আমরা অ্যাট কস্টের উপর ধরেছি। আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের অ্যাট কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা, মেশিনারি অ্যাট কস্ট হচ্ছে 7 লক্ষ টাকা। আমরা এই দুইটার উপরে ধরেছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের উপর 2%, মেশিনারির উপর 10%। এই দুইটা ডেপ্রিসিয়েশনের রেট আমাদের প্রশ্ন লিখিত নাই, এটা আমরা অ্যাজিউম হিসেবে ধরে নেওয়া হয়েছে। এর আগের অঙ্কে পার্ট 2-তে যে অঙ্কটা হয়েছিল সেখানে ডেপ্রিসিয়েশন হিসাব করা হয় নাই। সে অঙ্কের মধ্যে ধরা হয়েছিল সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাডজাস্টেড করার পরেই নেট ইনকাম হিসাব করা হয়েছিল, সেই হিসেবে ডেপ্রিসিয়েশন হিসাব করা হয় নাই প্ল্যান্ট অ্যাসেটের উপর। কিন্তু এই অঙ্কে ডেপ্রিসিয়েশনগুলো অ্যাডজাস্টেড হয়নি এটা মনে করে ডেপ্রিসিয়েশনগুলো অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন হিসেবে 72,000 টাকা। টোটাল 5,000, 10,000 এবং 72,000 এগুলো আসলে -87,000 টাকা আসে। 3 লক্ষ টাকা থেকে -87,000 টাকা গেলে আমাদের টাকা অবশিষ্ট থাকে 2,13,000 টাকা। এই 2,13,000 টাকা থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়া হয়েছে, 40% ইনকাম ট্যাক্স ধরে নেওয়া হয়েছে। তাহলে 2,13,000 40% আসে 85,200 টাকা। 2,13,000 টাকা থেকে 85,200 টাকা বাদ গেলে আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট আসে 1,27,800 টাকা। এরপর আমরা স্টেপ 3-তে গেলাম। স্টেপ 3 হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে আমরা প্রথমে লিখেছি ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা স্টেপ 1-এ বের করেছিলাম। আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা হচ্ছে 12,95,000 টাকা। তাই আমরা স্টেপ 1-এ ক্যাপিটাল এমপ্লয়েড বলে 12,95,000 টাকা লিখেছি। এরপর সেটা থেকে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক বাদ দিয়ে ফেলতে হবে। আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 1,27,800 টাকা। সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে অর্ধেক বের করে 63,900 টাকা বাদ গেলে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আসে 12,31,100 টাকা। এরপর আমরা স্টেপ 4-এ গেলাম। আমাদের স্টেপ 4 হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। স্টেপ 4-এ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করার জন্য আমাদের লাস্ট 3 ইয়ারের প্রফিট প্রশ্নে উল্লেখিত আছে, এবং যেটা আছে সেটা হচ্ছে প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000 অ্যানুয়ালি। গত 3 বছর ধরে এই কোম্পানির মুনাফা 50,000 টাকা করে বেড়েছে। তাহলে বর্তমান বছরের প্রফিট হচ্ছে 3 লক্ষ টাকা। সেই হিসেবে যেটা 2019 সালের জন্য আমরা লিখলাম প্রফিট ফর 2019 টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে সেই হিসেবে তার আগের বছরের প্রফিট হবে তার চেয়ে 50,000 টাকা কম, তাহলে 2,50,000 টাকা। তার আগের বছরের প্রফিট হবে তার চেয়ে 50,000 টাকা কম, এবং সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে কারণ আমাদের প্রতি বছর 50,000 করে ইনক্রিজ হয়েছে। তাহলে 2017 সালে যদি 2 লক্ষ টাকা হয়, 2018 সালে 50,000 টাকা ইনক্রিজ, 2019 সালে গিয়ে 50,000 টাকা ইনক্রিজ। আমরা সেটা যদি পিছনের দিকে আসি, বিগত বছরগুলোতে আসি, তাহলে 50,000 টাকা ডিক্রিজ হয়ে যাবে। তাহলে যোগ করে নিচ্ছি, আমাদের 7,50,000 টাকা আসে। এই 7,50,000 টাকা হচ্ছে আমাদের জন্য টোটাল প্রফিট। সেটাকে আমরা অ্যাভারেজ প্রফিট বের করেছি। অ্যাভারেজ প্রফিট বের করতে গেলে এই টোটাল প্রফিটের 7,50,000 টাকাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 3 বছরের প্রফিট রয়েছে। 7,50,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলে 2,50,000 টাকা আসে, এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। সেটা থেকে আমাদের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়েছি। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়ার কারণটা হচ্ছে আমাদের ওয়ার্কেন্স নাম্বার 2-তে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টের যে ব্যালেন্সটা পেয়েছিলাম সেটা নেগেটিভ ফিগার ছিল, তাই আমরা সেটাকে লেস করেছি। লিখলাম লেস ভেরিয়াস ইনভেস্ট অ্যাডজাস্টমেন্ট। টাকা হচ্ছে 87,000 টাকা। 2,50,000 টাকা থেকে 87,000 টাকা বাদ গেলে 1,63,000 টাকা থাকে। সেটা থেকে 40% ইনকাম ট্যাক্স লেস করলাম, বাদ দিলাম। তাহলে 40% ইনকাম ট্যাক্স আছে 65,200 টাকা। তাহলে 1,63,000 টাকা থেকে 65,200 টাকা বাদ গেলে 97,800 টাকা হচ্ছে আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এরপর চলে গেলাম আমরা স্টেপ 5-এ। স্টেপ 5 হচ্ছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। স্টেপ 5-এ এসে আমাদের নর্মাল প্রফিট বের করতে হবে। আমাদের নর্মাল প্রফিটের জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করে আসছিল 12,31,100 টাকা। তাই আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের জায়গায় 12,31,100 টাকা লিখলাম, এবং নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্ন দেওয়া ছিল সেটা হচ্ছে 16%।
পাশে গুণ দিয়ে 16% লিখেছি। 12,31,100 টাকা 16% আসে 1,96,976 টাকা। আমরা নর্মাল প্রফিট পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছে স্টেপ 6-এ। স্টেপ 6 হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটের যে সূত্রটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বিয়োগ নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলে সুপার প্রফিট আসে। আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট হচ্ছে 97,800 টাকা, যেটা আমরা স্টেপ 4-এ বের করেছি 97,800, এবং নর্মাল প্রফিট বের করেছি স্টেপ 5-এ 1,96,976 টাকা। তাহলে আমাদের সুপার প্রফিট আসলো 99,176 টাকা, যেটা নেগেটিভ ফিগার। তাহলে আমাদের সুপার প্রফিট আসলো -99,176 টাকা। এরপর স্টেপ 7-এ যাব। স্টেপ 7 হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল, যেটা আমাদের মূল রিকোয়ারমেন্ট। আমাদের গুডউইল বের করতে গেলে সুপার প্রফিট অবশ্যই পজিটিভ হতে হয়। সুপার প্রফিট যদি নেগেটিভ হয় গুডউইল হিসাব করা যায় না। তাই আমরা লিখলাম অ্যাজ দ্য সুপার প্রফিট ইজ নেগেটিভ দ্য ফার্ম হ্যাজ নো গুডউইল। যেহেতু এ ফার্মের সুপার প্রফিটটা নেগেটিভ, সুতরাং এ ফার্মের কোনো গুডউইল নাই। এরপর আমরা অ্যাজাম্পশন হিসেবে এখানে কয়েকটা অ্যাজাম্পশন ব্যবহার করেছি। সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ 2%। ল্যান্ড এবং বিল্ডিংয়ের উপর ডেপ্রিসিয়েশন বা অবচয়ের হার ধরেছে 2%। ডেপ্রিসিয়েশন রেট অন মেশিনারি ইজ 10%। মেশিনারির উপর অবচয় ধরেছি 10%। ইনকাম ট্যাক্স রেট ইজ 40%। আয়করের হার ধরেছি 40%।